বিটিএন প্রাইম টাইম বুলেটিনে আমি পূজা আপনাদের স্বাগত জানাচ্ছি। বেহাল সড়ক পরিষেবায় নাজেহাল হাতিছড়া জিপির জনগণ, আন্দোলনের হুমকি। কাছাড় জেলার বরখোলা বিধানসভা সমষ্টির অধীনস্থ হাতিছড়া জিপির জনগণ দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বেহাল সড়ক পরিষেবার দরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। জিপির লেবুরবন্দ কাছারি বস্তির বেহাল সড়ক পরিষেবা নিয়ে লাগাতার আন্দোলন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও সড়কের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে উঠতে পারেনি। সড়কটির অবস্থা বর্তমানে এত দুর্বিষহ হয়ে উঠেছে যে বিভিন্ন সময় জনগণকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কের জমা জল যেন ছাত্রছাত্রীদের যাতায়াতে আজ বাধা হয়ে দাঁড়িয়েছে। সড়কের বর্তমান অবস্থা যেন এলাকার উন্নয়নকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকার জনগণ বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবে বলে সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। রাস্তাঘাটও ঠিক নাই, এটা বেবারি বাড়ি লইবার সবাই অসুবিধা হয়ে যায়। হাতিচড়া এটা লেবুরবান কাছারি বস্তি, এটা রাস্তা হয়েছে না। তো রাস্তাঘাট তো বন্ধ আছে ২-৩ বছর থাকে। 2019-এ পাথরে তো ফেলানি, মাটি উঠে ফেলানি হয়েছে, তারপরে কাজও হয়েছে না। আর তো স্কুল ঠাট্টা যাওয়ারও বেজান অসুবিধা, বিমারি বাড়ি লইয়া যাওয়ার কত অসুবিধা আছে স্যার। এখন তো আমরা রাস্তাঘাট ভালো হইতো, রাস্তাঘাটটা ব্লক বাইলে তো ভালো হইব, রাস্তা বড় করলে। এটাই তো আমরা মতো পরিবার তো আছে 30 ঘর 60 ঘর এরকম আছে। অনেক বছর থেকে আমাদের রাস্তাটা খারাপ, কোনো ধরনের এটার উপরে কোনো কাজ হয়নি। গত 2 বছর আগে আমাদের যিনি এখন বিধায়ক ছিলেন কিশোরনাথ স্যার, উনি কিছু পাথর এবং কিছু সেন্টি ফেলে রাস্তাটা মেরামত করেছিল। তো যেগুলো ফেলা হয়েছিল এগুলো তো সব জল দিয়ে ভাসিয়ে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু বলার তো কিছুই নাই, সব মানুষের ক্ষেতে চলে গেছে। আজকে যার ক্ষেত আছে ওনারাও ক্ষেত ভালো করে করতে পারছে না, কারণ অনেক ধরনের অসুবিধা হচ্ছে। এখানে একটা স্কুলও আছে, যে স্কুলটির নাম হয়েছে কৃষ্ণ বাহাদুর এলপি স্কুল, কৃষ্ণ বাহাদুর পাঠশালা এলপি স্কুল। এখানের যেগুলো বাচ্চা বাইরে থেকে আসে স্কুলে যায়, সেগুলো বাচ্চাও স্কুলে যেতে পারছে না। আমাদের একটাই কথা, যদি আজ আমাদের রাস্তা না বনে তো আমাদের এই রাস্তাটা পুরোপুরি আমরা বন্ধ করে রেখে দিব। জিপি অফিসে পর্যন্ত কেউ আসতে পারবে না, নতুবা কোনো স্কুলেও কেউ যেতে পারবে না। টিচার বা হোক বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিস, যে কোনো মানুষ হোক, আমরা যেতে দেবো না। কারণ আমাদের রাস্তার এই দুর্ভাগ্য। আমাদের ডিসি ম্যাডামকে কিছু আমরা একটা মেমোরেন্ডাম দিব, এবং দেওয়ার পর আমাদের যদি কোনো সুরাহা না পায় তবে আমরা রাস্তাটি টোটালি বন্ধ করে রাখা হবে। সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও 1 ঘন্টার কর্মবিরতি পালন করলো কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনের কর্মকর্তারা। ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2021-এর বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে সত্যাগ্রহ আন্দোলন চলাকালীন সময়ে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দেশজুড়ে কর্মবিরতি পালন করল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনের কর্মকর্তারা। এদিন শিলচর পানপট্টি স্থিত কার্যালয়েও বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা। নিজের বক্তব্য রাখতে গিয়ে এদিন তারা জানান যে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে ডাকা 1 ঘন্টার কর্মবিরতি জেলার বিভিন্ন বিদ্যুৎ কার্যালয়ে পালন করা হয়েছে। ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2021 যদি সংসদে উঠানো হয় তাহলে আগামীতে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির ডাকে পুনরায় তারা ধর্মঘটে নামবেন। মানে আজকে আমাদের বন্ধ ছিল, তা গতকাল উদ্ধার করা হয়েছে, এবং যন্তর মন্তরে পুলিশি অত্যাচারের জন্য 6 তারিখে এর প্রতিবাদে আমরা আজকে 1 ঘন্টার কর্মবিরতি পালন করছি। 2021 যদি পার্লামেন্টে উঠে তাহলে যে কোনো সময় আমাদের স্ট্রাইকে যেতে পারি আমরা। আজকের এই 1 ঘন্টার ধর্মঘট প্রত্যেকটি অফিসে আমাদের ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2021-এর এগেইনস্টে দিল্লি যন্তর মন্তরে যে সত্যাগ্রহ চলছিল, সেই সত্যাগ্রহে পুলিশি অত্যাচার হয়েছে, যা অবর্ণনীয়। এই অত্যাচারের বিরুদ্ধে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির ডাকে আজ 1 ঘন্টার ধর্মঘট আমরা পালন করছি। আর ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2021-এ যেদিন সংসদে
করা হবে, পেশ করা হবে। সেদিন আবার আমরা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির ডাকে ধর্মঘটে যাব। লামডিং পুলিশের জালে বহিরাজ্যের বাইক চোর সহ ধৃত 3। হোজাই জেলার রেল শহর লামডিং পুলিশ এক অভিযান চালিয়ে বাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করে। ধৃতদের মধ্যে এক যুবক জিৎ চক্রবর্তী বহিরাজ্য পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। এছাড়া লামডিং কৃষ্ণবস্তির কৃষ্ণা দাস ও লামডিং পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব দাসকেও আটক করেছে পুলিশ। গত 26 জুলাই সঞ্জীব কুমার সিং নামের এক রেল কর্মচারীর একটি অ্যাপাচি বাইক নম্বর AS02V7827 চুরি যায়। পরে এ মর্মে লামডিং থানায় এক এজাহার দায়ের করা হয়। তারপর পুলিশ তদন্তে নামে এবং অ্যাপাচি বাইক সহ বেশ কিছু নথিপত্র ও ভুয়ো মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এক গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই 3 যুবককে চুরি যাওয়া বাইক ও অন্যান্য সামগ্রী সহ হাতে নাতে পাকড়াও করে। যোৱা এইটো 1 তাৰিখে সঞ্জীৱ কুমাৰ সিং নামৰ এজন ৰেলৱে এমপ্লয়ে ইয়াতে আমাৰ পুলিচ ষ্টেচনত লামডিং পুলিচ ষ্টেচনত এটা FIR দাখিল কৰিছিল আৰু তেওঁ কৈছিল যে তেখেতৰ এটা আপাচি বাইক যোৱাটো 26 জুলাই তাৰিখে চুৰি হৈছে। FIR দাখিল কৰিছিল 1 আগষ্টত। তো অন দ্য বেচিছ অফ FIR 108 under section 21 under 10821 under section 379 case has been registered and investigated. During the investigation 3 accused person already apprehended. এটো আপোনাৰ আমাৰ ASI দিলীপ দাসে 3জন 21 পাৰ্চন আজি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছে। আকৌ চুৰি হোৱা এইটো আপাচি বাইকটো ৰিকভাৰ কৰিছে। লগতে এইটো জিৎ চক্ৰৱৰ্তী, কৃষ্ণা দাস আৰু ৰাজীৱ দাস এই 3জন আসামিক কৰায়ত্ব কৰিছে। আসন্ন পৌরসভা নির্বাচনে হাইলাকান্দিতে বিজেপি পুরো বোর্ড দখল করতে দলের যুব মোর্চাকে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়ার আহ্বান জানালেন জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আসন্ন পৌরসভা নির্বাচনে হাইলাকান্দিতে বিজেপি পুরো বোর্ড দখল করতে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানালেন জেলার গার্জেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। হাইলাকান্দিতে অনুষ্ঠিত বিজেপির যুব মোর্চার কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের মন্ত্রী তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার হাইলাকান্দির শহরের রবীন্দ্র সরণী এলাকায় ভারতীয় জনতা যুব মোর্চার দ্বিতীয় কার্যনির্বাহী সভাটি অনুষ্ঠিত হয়। সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভারতরত্ন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মঙ্গলদ্বীপ এবং পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বপন পাল, বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায় সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। বিজেপির যুব মোর্চার সভায় রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিজেপি দলকে আরও শক্তিশালী করার জন্য বিজেপির দলীয় সদস্যদের প্রতি আহ্বান জানান। এদিন লায়লাপুরের ঘটনায় শহীদ হওয়া অসম পুলিশের 6 জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বিজেপি যুব মোর্চার কার্যনির্বাহক সভায় বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার মুন স্বর্ণকার বলেন যে আগামীতে হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা সমষ্টিতেই বিজেপির বিজয় পতাকা উঠবে বলে তিনি দৃঢ় বিশ্বাসী। এদিনের সভায় যুব মোর্চার 11টি বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি এবং সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন। আগামী হাইলাকান্দি পৌরসভা এবং লালা এবং কাটলিছড়া নগর সমিতির বোর্ড দখল করতে বিজেপির 11টি মণ্ডল যুব মোর্চার সভাপতি এবং সাধারণ সম্পাদকরা অঙ্গীকারবদ্ধ হন। এদিনের সভায় উপস্থিত ছিলেন অন্যান্য দলীয় বিশিষ্ট নেতৃবৃন্দরা। কার্যকালের ভারতীয় জনতা যুব মোর্চার দ্বিতীয় কার্যনির্বাহক সভা ছিল। কার্যসূচি অনুযায়ী সর্বসার সময় রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, তারপর পতাকা উত্তোলন, তারপর অতিথি আপ্যায়ন, পুষ্পাঞ্জলি প্রদান। এটা সাংগঠনিক পর্যায়ে যেরকম আমাদের কার্যক্রম থেকে ভারতীয় জনতা পার্টি সেই রূপই হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষভাবে শারীরিক সক্ষমদের শনাক্তকরণ শিবিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল।
সোমবার অনুষ্ঠিত শিবিরে 209 জনের নাম পঞ্জীকরণ করা হলো। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিশেষভাবে শারীরিক শক্তি দিয়ে এক শনাক্তকরণ শিবির আয়োজিত হলো। শিবিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল 9টা থেকে হাইলাকান্দি জেলা সদরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে শারীরিক সক্ষম ব্যক্তিরা এসে জমায়েত হন। এদিন দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবিরে চক্ষু, অস্থি, ইএনটি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বিশেষভাবে শারীরিক সক্ষমদেরকে শিবিরে পরীক্ষা নিরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার আশুতোষ বর্মন, ইএনটি বিভাগের ডাক্তার বিশ্বজ্যোতি দাস, অস্থি বিভাগের ডাক্তার সামিম আহমেদ বরভুইয়া, সাইকিয়াট্রিক বিভাগের ডাক্তার দীপঙ্কর চক্রবর্তী প্রমুখরা। বিশেষভাবে শারীরিক সক্ষমদের সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয় এদিনের শিবির সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা সহযোগিতা করেন। এ শিবিরে মোট 209 জনের রেজিস্ট্রেশনের মধ্যে 59 জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। এদিকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জানান, বিভাগীয় নীতি অনুযায়ী যারা এদিন সার্টিফিকেট চূড়ান্ত প্রক্রিয়ার অনুভুক্ত হননি তাদেরকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর। আজকের শিবিরে হোপ ফর জেমস সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মণিদীপা দেব, যুবরাজ অর্জুন, ধীরাজ দাস এবং সুব্রত দেবনাথ প্রমুখ ব্যক্তিবর্গরা। আজকে 9 আগস্ট এখানে হাইলাকান্দি গভর্নমেন্ট স্কুলে বিশেষভাবে সক্ষম যারা আছে তাদের জন্য একটু শনাক্তকরণ শিবিরের অনুষ্ঠিত করা হয়েছে। তো এই শিবিরটি ডিস্ট্রিক্ট প্রশাসন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির পক্ষ থেকে অর্গানাইজেশন করা হয়েছে। তো এখানে প্রচুর আমরা সাড়া পেয়েছি। যারা এখানে দিব্যাঙ্গ যারা আছেন ওনারা এখানে রেজিস্ট্রেশন করে ডক্টর যারা স্পেশালিস্ট ডক্টর আছে ওনাদের দ্বারা ওনাদের প্রপার শনাক্তকরণের ব্যবস্থা করা হয়েছে এবং ওনাদেরকে সার্টিফিকেট সেই অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে। করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিতে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গেল আমরাঘাট ভ্যাকসিন সেন্টারে মঙ্গলবার। ধলাই থেকে ভজন দাসের প্রতিবেদন। অন্যান্য জায়গার সাথে করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিতে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গেল আমরাঘাট ভ্যাকসিন সেন্টারে মঙ্গলবার। পূর্ব ধলাইয়ের আমরাঘাট মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে আসাম সরকারের নির্দেশে ও স্থানীয় জনগণের প্রচেষ্টায় অনলাইনে 18 ও 54 ঊর্ধ্বদের টিকাকরণ শিবির আয়োজন করা হলো। ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী সত্যব্রত কর জানান, সোমবার প্রথম ডোজ 500 জনের ভ্যাকসিন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে। এতে ভ্যাকসিন শিবিরে মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, প্রদীপ দাস, ফণীভূষণ দে, ডক্টর মিতা দে তারা সহযোগিতা করেন। মঙ্গলবার মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজে 800 জনের বেশি মানুষ ভ্যাকসিন দিতে আসলেও 500 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী জানান, যারা এদিন ভ্যাকসিন নিতে পারেননি তাদেরকে আগামী সপ্তাহ 15 দিনের ভেতরে ভ্যাকসিন দেওয়া হবে। এদিন আমরাঘাট মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজে অধ্যাপক হিমাংশু চক্রবর্তী স্থানীয় যুবকদেরকে ও স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। যারা মূল উদ্যোক্তা আমাদের স্থানীয় আমরাঘাট এমকে দে কলেজ এবং তার পরিচালক সমিতি, বিশেষ করে আমার ফণী কাকু, মন্টু কাকু, প্রদীপ কাকু এবং বন্ধুবর সত্যব্রত কর, ধন্যবাদ আমি আমার ধলাই যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওদের আধিকারিককে, যে আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমরা আজকের দিনে এখানে আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করছি এবং খুব আন্তরিকভাবে এতক্ষণ অবধি আমাদের কার্যসূচি সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং আমি আশাবাদী যে সন্ধ্যা হওয়ার আগে আমরা প্রায় 500 জনকেই আমরা সম্পূর্ণরূপে ভ্যাকসিনেশন দিতে পারবো। আজকে সবাই সকাল থেকে এখানে যারা এসে দীর্ঘ সময় থেকে লাইনে দাঁড়িয়ে ওনারা নাম নথিভুক্ত করিয়েছেন, সবাই ভ্যাকসিন পাবেন। তো এবং আমরা এটাও আশ্বাস দিচ্ছি, আজকে যারা ভ্যাকসিন হয়তো কোনো কারণবশত পাবেন না, যারা একটু দেরিতে এসছেন, আমরা আগামী দিনে সপ্তাহ 15 দিনের মধ্যে এখানে আমরা চেষ্টা করব ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে আরও একটা ক্যাম্পিং যদি করা যায়। তেলিমুড়া সিপিএম এর কার্যালয়ের সামনে ভারত বাঁচাও দিবস পালিত।
তেলিয়ামুড়া সিপিআইএমের বিভাগীয় কার্যালয়ের সামনে বামপন্থী সংগঠনের ডাকে ভারত বাঁচাও দিবস পালিত হয়। এদিন দ্বৈরাচারী সরকারের পতনের দাবিতে গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে শ্রমিক কৃষকদের সমর্থনে গলায় প্লেকার্ড ঝুলিয়ে এবং লাল ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ নিয়ে সারা ভারত কৃষক সভা খোয়াই জেলা সম্পাদক সুভাষ নাথ জানান। বিটিএন প্রতিনিধি পার্থ রায়ের প্রতিবেদন। ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে এত 70 বছর পরেও আজকে যখন দেশের শাসন ব্যবস্থার মধ্যে ভারতবর্ষের মস্তদে আছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এই সরকার দেশের গণতন্ত্রকে বিপন্ন করছে এবং মানুষের কথা বলার অধিকার নেই, মানুষ কথা বলতে পারছে না। রাজ্যের যে সরকারটা আছে বিজেপি আইপিএফটি সরকার, এই সরকারের শাসন ব্যবস্থায়ও আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নেই। অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই সময়ের মধ্যে গোটা ভারতবর্ষের যে কর্মসূচি চলছে, আমরা জানান দিতে চাই আমাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং দেশের অর্থনৈতিক মানকে সমৃদ্ধ করার প্রশ্নে বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে হটাতে হবে। যতদিন পর্যন্ত আমরা হটাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব। রাজধানী আগরতলায় ভারত বাঁচাও কর্মসূচি পালন করে সিআইটিইউ। রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে ভারত বাঁচাও কর্মসূচি পালন করা হয়। এতে সামিল হয় কৃষক সভা, সিটু, গণমুক্তি পরিষদ, ক্ষেতমজুর ইউনিয়ন, ছাত্র যুব সংগঠন, মহিলা সংগঠন সহ অন্যান্যরা। যৌথ সংগঠনের পক্ষে বলা হয়, বর্তমান সরকার সারা দেশে অপশাসন চালিয়ে যাচ্ছে। তারা বিজেপি সমর্থকদের টিকাকরণ দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে, কারণ সারা বিশ্বে 2020 সনে টিকাকরণের ব্যবস্থা হলেও ভারতবর্ষে 2021 সনে টিকাকরণ চালু হয়েছে। তাদের কথা মতো মোদী সরকার নিজের এবং তার সমর্থিতদের কথা ভাবে। এ নিয়ে বিস্তারিত জানান সিটুর কর্মীরা। মানুষ তাদের নিজেদের দেশের মানুষকে রক্ষা করবার জন্য টিকাকরণের ব্যবস্থা করছে। 2020-এর জুলাই মাস থেকে যখন পৃথিবীর একটার পর একটা দেশ টিকার অর্ডার দেওয়া শুরু করেছে, তখন আমাদের দেশের মোদী সরকার হা করে বসে আছে। 2020 সালে ভারতবর্ষের মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের আছে, এটা অনুভব করবার প্রয়োজন এই সরকার উপলব্ধি করেনি। এই যে বিজেপি শাসন, অপদার্থতার শেষ নেই, প্রতিহিংসার শেষ নেই, সংবাদপত্রের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর আক্রমণ, মানুষের জীবন নিয়ে সিনেমারা বলছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ করে কৃষকদের দাবি যেমন আমরা আদায় করব, শ্রমিকদের দাবি যেমন আমরা আদায় করব, অন্য সমস্ত গণতান্ত্রিক মানুষের দাবি যেমন আমরা আদায় করব, সমস্ত মানুষের কল্যাণে এই কৃষক শ্রমিক ঐক্যের ভিত্তিতে আমরা এই লড়াই জারি রাখবো। ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি পালন ত্রিপুরা কংগ্রেসের। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনটিকে সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেস দলের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। কংগ্রেস একমাত্র দল যার নেতা কর্মীরা দেশের স্বাধীনতার পূর্বে ও পরে দেশের স্বার্থে প্রাণের আহুতি দিতেও পিছপা হননি। তাই আক্ষরিক অর্থে কংগ্রেসই হচ্ছে এই দল, যে দলটি দেশ ও দেশবাসীর কথা চিন্তা করে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 8 অগাস্ট বম্বেতে কংগ্রেস সেশনে সিদ্ধান্ত হয়েছিল ব্রিটিশের শাসনের সমাপ্তি ঘটাবে, আন্দোলন হবে।
যার নাম দিয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা গান্ধীজির নেতৃত্বে 9th অগাস্ট 1942 কুইট ইন্ডিয়া ব্রিটিশের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন। ব্রিটিশ ভারত ছাড়ো, এই ছিল স্লোগানকে রেখে ভারতবর্ষকে শাসন করার চেষ্টা করছে। তার থেকে উদ্ধার করতে হলে কংগ্রেসের নেতৃত্বের দরকার। ভারতবর্ষকে অটুট রাখতে হলে, ভারতবর্ষকে শক্তিশালী করতে হলে কংগ্রেসে একমাত্র দল। সেই হিসাবে আমরা আজকে শপথ নিচ্ছি নরেন্দ্র মোদীর শাসনের আমরা পতন ঘটাবো। সারা দেশের সাথে রাজধানী আগরতলায় আদিবাসী দিবস পালন করা হয়। ত্রিপুরা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন, ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন ও 12 লক্ষ উপজাতিদের তরফ থেকে আপামর জনগণকে শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রসংঘ 9 আগস্টকে সারা বিশ্বে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এই উপলক্ষে রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে এই উপলক্ষে এক সমাবেশ আয়োজিত হয়। 26 বছর পেরিয়ে 27 বছরে পদার্পণ করল আদিবাসী দিবস। আদিবাসীরা শিক্ষা, সংস্কৃতি, ভাষা সবকিছুতেই পিছিয়ে রয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য ও কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারের বদান্যতায় তারা পিছিয়ে রয়েছেন। এ নিয়ে বিস্তারিতভাবে জানান আদিবাসী গণমুক্তি পরিষদের কর্মকর্তারা। বন্ধুগণ, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আমাদের সিটি সেন্টারের সামনে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম বেশ কিছুদিন ধরে চলছে। বর্ষের সরকার, তৎকালীন সরকার, জাতিসংঘ এবং পরবর্তী সময়েতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে উদ্দেশ্যে এই রেজুলেশন, সেই রেজুলেশনকে মান্যতা দেওয়ার জন্য বা স্বীকৃতির জন্য ভারত সরকারও সেখানে ওয়ান অফ দ্য সিগনেটারিজ অর্থাৎ সম্মতি ঘোষণা করেছেন। আদিবাসীদের সুরক্ষায় তাদের ভাষা, সংস্কৃতি, জমি, ঐতিহ্য ইত্যাদি নানা ধরনের প্রতিশ্রুতি সত্ত্বেও আমরা দেখি আমাদের দেশের প্রায় 12 কোটি আদিবাসী অংশের মানুষ সমস্ত দিক থেকে পিছিয়ে। এই আদিবাসী অংশের মানুষ জিবি এবং ক্যান্সারের হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটররা বিক্ষোভ কর্মসূচি পালন করে। ডাটা এন্ট্রি অপারেটররা বিনা পারিশ্রমিকে এই কোভিড পরিস্থিতির মধ্যে কাজ করে যাচ্ছেন। আইজিএম, জিবি এবং ক্যান্সার হাসপাতালে কর্মরত শ্রমিকরা কর্নেল চৌমুনির সিএমও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যারা কর্মরত রয়েছেন তাদের বেতন মাত্র 6,632,000 টাকা। এই ভয়াবহ পরিস্থিতিতে যেখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশ ছোঁয়া, সেখানে এই মাত্র কটা টাকা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। আর তার উপরে সঠিক সময় বেতন হয় না। এছাড়া ন্যাশনাল অথরিটির মাধ্যমে যে আবার নতুন করে টেন্ডার দেওয়া হবে, সেখানে বর্তমানে যারা ডাটা এন্ট্রিতে রয়েছেন তাদেরকে বহাল রাখার দাবি জানায়। কারণ কোভিড পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে চলেছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানান ডাটা এন্ট্রি অপারেটররা। দেখেন, সবারই একটা ডর ভয় সব কিছুরই আছে, ঠিক আছে। আমরা এই কোভিড পরিস্থিতিতে সবাই মিললে সেটাই সব কাজ করছি, উইদাউট এনি প্রোটেকশন আমরা কাজ করছি, ঠিক আছে। আমরা যদি যেই সময় কইছে আমরা ক্যাম্প যাওয়ানোর কথা, আমরা কখনো না করছি না, কারণ এটা আমরা ডিউটি, মানুষের যাতে আমরা হেল্প করতে পারি এই নির্দিষ্ট টাইম। আর কোভিডের টাইমে আমরা ওয়ার্ডের ভিতরে যখন কোভিড পজিটিভ পেশেন্ট আইসে, হসপিটাল কোক, আইজিএম কোক, ক্যান্সার কোক, জিবি কোক, তবুও আমরা গিয়ে আমরা মানে একটা ওয়ার্ড ভিজিট করছি, প্লাস পেশেন্টের ফটো তুললে আমরা আনতে হয়, যেটা আমরা কম্পালসারি, তাও আমরা করছি। কিন্তু এই সময়ের ভিতরে আমরা কেউ দেখছে, এমনকি আমাদের অনেক ফ্রেন্ডও আছে যারা পজিটিভ আইসে এইসব ফটো টোটো তুলতে গিয়ে, বাট পজিটিভ এজ এ রেসপন্স এটা হয়ে যেতে পারে, ঠিক না। এই কথা আর কি আমার গভর্নমেন্টের কাছে, যাতে আমরা দিকে একটু দেখি। আমার নাম সমুজিৎ দাস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলে অকৃতকার্য ছাত্রছাত্রীরা রাজধানী আগরতলা নেহেরু পার্কের সামনে বিক্ষোভ প্রদর্শন।
রাজধানী আগরতলা নেহেরু পার্কের সামনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলে যারা অকৃতকার্য হয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্রছাত্রীদের দাবি সবাইকে পাশ করাতেই হবে, নইলে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে হবে। এ নিয়ে বিস্তারিতভাবে জানায় ছাত্রছাত্রী। सभी लोगों को पास कर दिया और कोई लोग तो फेल भी हो रहा है, इसलिए हम लोग सभी पास होना चाहती है। हम लोगों की भी तो लाइफ है ना। कोई तो डॉक्टर बनना चाहती है, कोई तो इंजीनियर बनना चाहती है, कोई तो पुलिस भी बनना चाहती है। আমরা সরকারের কাছে চাই এবং আমাদের রতন স্যারের কাছে আমরা মানে কথা রাখতে চাই যে আমাদের অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে। আমরা তো এখনো জানি রিভিউ হইলে আমরা ফার্স্ট হইব না হইতো না, এটাও কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা যে এই প্রত্যেকে সাকসেসফুল হইতে চাই, আমাদের সবাইকে এলাও করুন। চাই সবগুলো পাস করে দিত, আর আমরা চাই না যে কোনো রিভিউ দিব। আমরা শুধু জাস্ট 3টা পরীক্ষা দিচ্ছি, তো এই 3টা পরীক্ষার মধ্যে আমরা মানে আর যে 2টা পরীক্ষা দিচ্ছে, তাহলে আমরা হেরা কীভাবে বুঝছে যে এই 3টা পরীক্ষার নাম্বারও কিন্তু আমরা দেওয়া হয়েছিল, তাহলে হেরা কীভাবে বুঝছে যে আমরা মানে ফার্স্ট বা না ফেল। আর যারা ফার্স্ট করছে তারা কি রিভিউ টিভিউ দিয়ে পাস করছে, তারা তো আজকে মার্কশিটও দেলাইছে। আর আমরা লোকে কী হয়েছে, আমরা তো আজকে কোনো মার্কশিট দেওয়া হয়েছে না, তারা তো মার্কশিটও দেলাইছে, আমরা তো আজকে মার্কশিটও দেওয়া হয়েছে না। যে এটা কোনো পলিটিক্যাল ম্যাটার না, সব যারা আপনারা যে দেখতেছেন এরা সব স্টুডেন্ট ইউনিয়ন ও স্টুডেন্ট ছাড়া আর কেউ না। আর যে তারা আপনারা যে দেখতেছেন তারা হ্যাঁ মেবি তারা পলিটিক্সের, হ্যাঁ তবু তারা পলিটিক্স হিসাবে না, এজ এ স্টুডেন্টের সাপোর্টার ভাবে আছে। তারা আমরা যে সাপোর্ট করে এটা না যে তারা আমরা লিড করে যে সাপোর্ট করতেছে। হ্যাঁ, ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুরে জার্নালিস্ট ইউনিয়নের 4র্থ দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের 4র্থ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় খোয়াই জেলার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার, রঞ্জন রায়, আগরতলা প্রেস ক্লাবের রমাকান্ত দে, সন্তোষ গোপ, তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া সহ সাংবাদিকরা জার্নালিস্ট ইউনিয়নের বিভিন্ন প্রকার আন্দোলন কর্মসূচি তুলে ধরার চেষ্টা করেন। এছাড়া সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন প্রকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ নিয়ে বিস্তৃত আলোচনা হয় সভায়। এরপর প্রণব সরকার, রাজীব ঘোষ ও ব্রতিন ভট্টাচার্যকে সভাপতি করে 13 সদস্য বিশিষ্ট মহকুমা কমিটি ঘোষণা করা হয়। কোভিড বিধি মেনে অনুষ্ঠান আয়োজিত হয়। বর্তমানে আমরা ঘরে বসেই আমাদের রাজ্যে, দেশে বা সারা পৃথিবীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবগুলি আমরা খবর পাচ্ছি। শুধুমাত্র আমাদের সাংবাদিক বন্ধুদের আপ্রাণ প্রচেষ্টার জন্যই এগুলি সম্ভব হয়ে। আজকে প্রণব সরকারের নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যের সাংবাদিকরা একটা ছাতার নিচে দাঁড়িয়ে আছে। যে কোনো জায়গাতে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত কোনো সাংবাদিক যদি আক্রান্ত হয়, আমাদের নেতৃত্ব প্রণব সরকার ওই জায়গাতে 5 মিনিটের মধ্যে দেরি না করে ওই জায়গাতে চলে যাওয়ার জন্য চেষ্টা করেন। এখনকার মতো বিটিএন প্রাইম টাইম বুলেটিন এই পর্যন্তই। পরবর্তী বিটিএন সংবাদ দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।